হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে চলে আসছি কি ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার। আমরা সেকেন্ড পার্টের যে ক্লাসটা তাতে চলে আসছি। এই পার্টেই আমরা ক্লাসটাকে শেষ করব, মানে সরি ক্লাসটাকে নয়, চ্যাপ্টারটাকে শেষ করব। তো এই পার্টে আমরা কি পড়বো, আগের দিনে আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম না, ইতিহাসের ধারণাটা কি আমি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং সেক্ষেত্রে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, ভারত পাকিস্তান ইত্যাদি ব্যাপারগুলো আমি উদাহরণ দিয়েছিলাম। ইতিহাস আমরা কেন পড়বো, ইতিহাস আমাদের কি দরকার, এই ব্যাপারটা কিন্তু আমি বলেছিলাম। তবু আমি আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের রিভাইজ করতে, একটা লিঙ্ক করতে সুবিধা হয়। ইতিহাস কিন্তু একটা মজার ব্যাপার, জানো তো। ইতিহাস হচ্ছে লিঙ্ক যত পড়বে, যত লিঙ্ক করে পড়বে তত কিন্তু ইতিহাসের রস পাবে, মজা পাবে, আর ইতিহাসটা ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। ইতিহাস যদি লিঙ্ক না করো সেই মুখস্থর মতো লাগবে। আর এটা কিন্তু ঠিক, ইতিহাস কিন্তু সবসময় একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় লিঙ্ক করা থাকে। সেটা আমি পরে যখন পড়াবো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে, কারণ আমি লিঙ্ক করে করেই পড়াবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর নোটসের পরীক্ষার জন্য তো রয়েছে নোটস, ওই নোটসগুলো পড়লেই তোমাদের আশা করছি আর এর বাইরে থেকে আসবে না। তো আজকে আমরা কি পড়বো দেখো, এখানটা আমি লিখেছি ভারতের ইতিহাসে যুগ বিভাজনের সমস্যা। তোমরা ছোটবেলা থেকেই জেনে আসছো, আমি যদি খুব ভুল না হয় 4 থেকে দেখবে পড়ে আসছো যে প্রাচীন যুগে মানুষ বনে বাস করতো, একটা ব্যাপার। মধ্যযুগে এরকম হয়েছিল, মুসলিমরা এখানে শাসন করেছিল, তারপরে আসলো ব্রিটিশ যুগ। অর্থাৎ আমরা ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য ইতিহাসকে আমরা কতগুলো যুগে ভাগ করে থাকি। শুধুমাত্র উপস্থাপন নয়, এখানে অনেক কিছু ফ্যাক্ট কাজ করে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা ইতিহাসকে কতগুলো যুগে ভাগ করি। যুগের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, যাই হোক আমি কতগুলো যুগে ভাগ করছি। কতগুলো যুগে, সাধারণত আমি 3টে যুগে ভাগ করি। দেখো এখানটা আমি লিখেছি, আচ্ছা এটা আমি লিখিনি, এখানটা এই যে হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ, এটাই তোমরা ধরে নাও যে ঐতিহাসিকরা কিন্তু প্রথমে এই 3টে যুগেই কিন্তু ভাগ করেছিল। এইটাই হচ্ছে এখন একটা ব্যাপার যে প্রথম যে এই যে এখানে দিয়েছে না ভারতের ইতিহাসে যুগ বিভাজনের সমস্যাটা কি, কেন এই পয়েন্টটা দিল তোমাদের বইতেও আছে। সমস্যাটা হচ্ছে আমরা যুগ বিভাজনটা করবো কি করে, কারণ প্রাচীন যুগের ইতিহাস জানার জন্য আমাদের কাছে সেরকম সোর্স নেই, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যুগ বিভাজন কিসের বেসের ওপরে করব, অর্থাৎ ধরো প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগ, যেটাকে আমরা মডার্ন বলছি। আর তোমরা কিন্তু এই বইতে আধুনিক যুগটাই পড়বে। তাহলে প্রাচীন যুগ থেকে মধ্যযুগে কি রকম একটা কোনো কিছু পরিবর্তন হলে তবে তো আমরা ভাগ করতে পারবো একটা জায়গাকে, তাই না? ধরো আমি এটা বলে থাকি যে ধরো তোমরা এই যে এরকম ধরে নাও যে কোনো একটা আমাদের আজকে রাজ্যে যে যিনি শাসন করছেন, অর্থাৎ আজকে যিনি আমাদের সিএম আছেন, তার যে পার্টি, তিনি আছেন আজকে 10 বছর 15 বছর, তিনি যখন পাল্টাবে তখন কিন্তু আমরা একটা বলতে পারি যে একটা যুগের অবসান হলো, এরকম আমরা কিন্তু বলতে পারি। অর্থাৎ কিছু একটা চেঞ্জ হলে, অ্যাকচুয়ালি আমি পার্টিকুলার যেটা বোঝাতে চাইলাম যে কিছু একটা চেঞ্জ হলে, একটা থেকে আর একটা চেঞ্জ হলে তবেই কিন্তু আমরা যুগ বিভাজনগুলো করতে পারি। আমি সাপোজ তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, হয়তো এটা শুনলে তোমাদের আরো বুঝতে অসুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কেমন দেখো, যখন আমরা দেখো প্রস্তর যুগকে ভাগ করি, অর্থাৎ এটা কিন্তু তোমরা সবাই জানো যে প্রস্তর যুগকে তোমরা 6-এ পড়ে আসছো, এটা কিন্তু 6-এ ছিল যে প্রস্তর যুগকে তোমরা কিভাবে ভাগ করি, আমরা কিভাবে ভাগ করেছি না, প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, আর হচ্ছে নব্য প্রস্তর, অর্থাৎ পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ। এটা কিন্তু তোমরা 6-এর যদি এখনো বইগুলো তোমরা এটা পাবে। সেখানে কিন্তু এই যে প্রাচীন পাথরের যুগ থেকে মাঝের পাথরের যুগে কেন ডিভাইডটা করা হলো সেটা কিন্তু সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল। কিরকম না, প্রাচীন পাথরের যুগে দেখা যাচ্ছে মানুষ সেই সময় তারা কি করছে না, ফলমূল ইত্যাদি খাচ্ছে। আর তারা যেই সময় যে হাতিয়ারগুলো ব্যবহার করতো, অর্থাৎ প্রাচীন পাথরের যুগে মানুষ তো বনে থাকতো, তারা পশু মেরে শিকার করে খেত, যেসব হাতিয়ারগুলো ব্যবহার করতো সেগুলো ছিল অনেক বড় এবং ভোঁতা। কিন্তু মাঝের পাথরের যুগে যখন আসলো তখন কি হলো, সেগুলো অনেক মসৃণ হলো, হালকা হলো, যাতে তাদের ছুঁড়তে সুবিধা হয়। অর্থাৎ চেঞ্জ আসছে না, একটা যুগ থেকে আরেকটা যুগের একটা চেঞ্জ পাচ্ছে না। অর্থাৎ কোনো যুগকে যদি আমরা বিভাজন করি সেই যুগটাকে কিন্তু আমরা চেঞ্জ আনতে হবে, অর্থাৎ যদি চেঞ্জ পাই তবেই কিন্তু আমরা সেই যুগটাকে ভাগ করতে পারবো। এটাই কিন্তু ছিল সব থেকে বড় সমস্যা এই যে ভারতের ইতিহাসে যুগ বিভাজনের ক্ষেত্রে, কারণ সেই চেঞ্জগুলো কিন্তু আমরা সেইভাবে পাচ্ছিলাম না বলাটা ভুল, ওটা অনেকটা পুরোটা ঠিক নয়, কিন্তু মানে পুরোপুরিভাবে যুক্তিতে দেখানো যাচ্ছিল না। তো যখন এই যুগ বিভাজনটা প্রয়োজন হলো কেন, কারণ আমরা ভারতের ইতিহাস এই 20 লক্ষ বছর ধরে চলে আসছে। 20 লক্ষ বছর থেকে আজকে 2022 সব এতটা
এত বড় একটা টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডকে আমরা একভাবে মনে রাখতে পারবো না। আমাদের এই ইতিহাসটাকে সঠিকভাবে লেখার জন্যই কিন্তু যুগ বিভাজনটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যুগ বিভাজন তো প্রয়োজন হবে এই টাইম পিরিয়ডটাকে একটা জায়গায় আনার জন্য। কারণ ধরো আমরা যদি অনেকটা পথ যাই, সেই পথকে কিন্তু আমরা পুরোপুরি মনে রাখতে পারি না, নানান কিছু চিহ্ন দিয়ে মনে রাখি। ধরো সাপোজ তোমাদেরকে বললাম যে কোথাও তোমরা একটা গেছো, নতুন একটা কোথাও জায়গায় গেছো, সেই জায়গাতে তোমরা যাচ্ছ কারোর সঙ্গে, তো তোমরা জানো যে পরের বারে তোমাদেরকে একা যেতে হবে। সেক্ষেত্রে তোমরা কি করো, যে কোনো কিছু একটা চিহ্ন দিয়ে আসো, তাই তো, যে এই চিহ্ন এই দিক দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রেই এই যে ভারতের যে এত বড় ইতিহাস, এই যে আমি হাত দেখালাম, এর থেকেও বড় ইতিহাস, সেই বড় ইতিহাসকে মনে রাখার জন্য পার্টিকুলার একটা ওয়েতে, একটা লজিক্যালি যুক্তিসঙ্গতভাবে নিয়ে আসার জন্য আমাদের কিন্তু এই যুগ বিভাজনটা খুব প্রয়োজন। কারণ দেখো, আমি তোমাদেরকে আজকে প্রাচীন যুগ থেকে একবারে আধুনিক যুগ অবধি ইতিহাস পড়িয়ে দিতে পারি না, কিন্তু সেক্ষেত্রে এই যে আমি প্রাচীন যুগের কিছু তোমাদের বৈশিষ্ট্য, মধ্যযুগের কিছু বৈশিষ্ট্য দিয়ে আমি তোমাদের আধুনিক যুগে আসতে পারি, তবে তোমরা কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে ইতিহাস তৈরি করার ক্ষেত্রে, ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু যুগ বিভাজন কিন্তু একটা বিরাট ফ্যাক্ট। কিন্তু এই যুগ বিভাজনের সমস্যাটা কি না, যুগ বিভাজনটা কিভাবে হবে, ওই আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বললাম যে যুগ বিভাজন করতে গেলে পার্টিকুলার একটা পার্থক্য দরকার, একটা যুগ থেকে আরেকটা যুগের কি পার্থক্য। তো সেই ক্ষেত্রে প্রথম যে যুগ বিভাজনটা করে, সেই যুগ বিভাজনটা হচ্ছে কে না, জেমস মিল করেছিলেন। ওই তার কোন গ্রন্থটা করেছিলেন না, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই গ্রন্থটা কিন্তু জেমস মিল আগের এটাই আমি দেখিয়েছিলাম যে ওই যে গ্রন্থটা তিনি লিখেছিলেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, ওই গ্রন্থটা কিন্তু উনি প্রথম যুগ বিভাজন করছেন। কি করছেন না, যুগ বিভাজনকে উনি তিনটে ভাগ করছেন, হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। তো সেক্ষেত্রে কি সমস্যা, যে হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ, এই তিনটে যুগে ভাগ করেছেন। প্রথম সমস্যার কথা বলি, ইতিহাস সবসময় কিন্তু একটা ধর্ম নিরপেক্ষ একটা জায়গা, এখানে কোনো ধর্মের জায়গা নেই, পার্টিকুলার একটা ধর্মের জায়গা নেই। কিন্তু এই যে জেমস মিল, এই ভদ্রলোক কিন্তু কি করেছে, ইতিহাসকে কিন্তু একটা ধর্মের জায়গাতে নিয়ে চলে আসছে। অর্থাৎ একটা তিনি করছেন হিন্দু যুগ, অর্থাৎ এখানে হিন্দুদের প্রাধান্য বেশি, একটা মুসলিম যুগ, এখানে মুসলিমদের প্রাধান্য বেশি, আর একটা ব্রিটিশ যুগ, এখানে ব্রিটিশরা সবকিছু করেছিলেন, এরকম তিনি একটা বোঝাতে চাইছেন। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন না, হিন্দু যুগ মুসলিম যুগের থেকে ব্রিটিশ যুগ অনেক ভালো। কারণ কি, ইনি কি ছিলেন একজন ব্রিটিশ, তাহলে ব্রিটিশরা সবসময় তাদেরকে ভালোই বলবে, এই জন্য কিন্তু উনি মাথা মেরে এই যুগটা করেছিলেন। অর্থাৎ তিনি হিন্দু যুগে দেখেছেন অতটা, ইনি যে ওই যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া যে লিখেছিলেন, ওখানে কিন্তু উনি দেখিয়েছেন যে ভারতের ইতিহাস কিভাবে এগিয়েছে, সেখানে কিন্তু উনি হিন্দু যুগকে খারাপ দেখেছেন, মুসলিম যুগকে তো আরো খারাপ দেখিয়েছেন, আর ভালো কাকে দেখিয়েছেন, ব্রিটিশ যুগকে। কারণ কি, উনি নিজে একটা ব্রিটিশ। তাহলে এটা তো মেনে নেওয়া যায় না, কারণ বায়াসনেস বা কোনো কিছু আমি একজনের উপরে পক্ষপাতিত্ব করব, এটা তো ইতিহাস মানবে না। তো সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিল। আরো কিছু সমস্যা তোমাদের বইতে কিন্তু, এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বইতে আছে, তোমাদের বই টেক্সট। আমি আর একটা কথা বলি, তোমরা কিন্তু টেক্সটগুলোকে খুব ভালো করে ধরে ধরে পড়বে। এই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পর তোমরা যখন টেক্সট পড়বে, তখন কিন্তু খুব সুন্দর তোমাদের মনে আসবে এবং তোমরা বুঝতে পারবে। টেক্সট বই রিডিং করার মতো কিন্তু বিকল্প নেই। তোমরা ভিডিওটা দেখবে কি জন্য, পরীক্ষাতে কি কোশ্চেন আসবে তার জন্য, কনসেপ্টটা বোঝার জন্য। কিন্তু তারপরেও কিন্তু তোমরা টেক্সটগুলোকে একটু ধরে ধরে পড়বে। তোমাদের টেক্সটে আরো আছে, এই জেমস মিল যেখানটা হিন্দু যুগ বলছে, অর্থাৎ প্রাচীন কালটাকে তিনি হিন্দু যুগ বলছেন, সেটা পরে করা হয়েছিল। এইটাকেই পরবর্তী ক্ষেত্রে প্রাচীন যুগ, এটাকে মধ্যযুগ, আর এটাকে আধুনিক যুগ। এটাকে কি করা হলো প্রাচীন যুগ, এটাকে মধ্যযুগ, আর এটাকে কি করা হচ্ছে আধুনিক যুগ। অর্থাৎ হিন্দু যুগটাকে করা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগটাকে, মুসলিম যুগটাকে করা হচ্ছে মধ্যযুগ, আর একটাকে করা হচ্ছে ব্রিটিশ যুগটাকে করা হচ্ছে আধুনিক যুগ। সেটাই কিন্তু এখন আমরা পড়ছি। ইনি যে কাল বিভাজনটা করেছিলেন খুব একটা ভুল করেননি, ঠিকই করেছিলেন, কিন্তু উনি যে নামগুলো দিয়েছিলেন তার উপরে ঐতিহাসিকদের প্রশ্ন, অনেকেরই প্রশ্ন ছিল। যেমন উনি যেটাকে হিন্দু যুগ করেছেন, অর্থাৎ প্রাচীন যুগ। আমরা প্রাচীন ভারতের রাজা বললে অশোক, যিনি কিন্তু হিন্দুদের খুব একটা, হিন্দু মানে উনি বৌদ্ধ ধর্মকে অনেক করতেন। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, প্রাচীন যুগে কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম কিন্তু খুব পপুলার হয়েছিল। ইনফ্যাক্ট চন্দ্রগুপ্ত মৌর্য, একজন প্রাচীন ভারতের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, বিখ্যাত রাজা, তিনি কিন্তু জৈন ধর্মে ছিলেন। তাহলে এই যে উনি করেছেন যে এটা হিন্দু যুগ, তাহলে সেটা কি পুরোপুরি ঠিক? পুরোপুরি কিন্তু ঠিক না। কেন? কারণ সেখানে দেখো, রাজা চন্দ্রগুপ্ত মৌর্য কি ছিল, তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, তাহলে সেই সময় তো জৈনই ছিল। তাহলে আমি এটাকে কি করে শুধুমাত্র হিন্দু যুগ করতে পারি? মুসলিম যুগ, অর্থাৎ উনি কোনটা না, সুলতানি পিরিয়ড, এই যে সুলতানি পিরিয়ড আর মোগল পিরিয়ডটাকে বলছেন। অর্থাৎ এই সময় সবসময় মানে মুসলিম যুগ মানে কি, মুসলিমদেরই প্রাধান্য। হ্যাঁ, অবভিয়াসলি এই সময় মুসলিমরা ছিল, কিন্তু সেই সময় অনেক শক্তিশালী হিন্দু রাজাও ছিল, অনেক শক্তিশালী রাজপুতও ছিল। সুতরাং এটাও পুরোপুরিভাবে ঠিক হতে পারে না। তারপরে একটা কি করেছেন, ব্রিটিশ যুগ। এটা তো করেছেন
সম্পূর্ণ কিসের না নিজেদের অস্তিত্ব বাড়ে, ওরা যে অনেক উন্নত, অর্থাৎ উনি যে ইতিহাস বইটা লিখেছিলেন তাতে কিন্তু কি এই হিন্দু যুগটাও খারাপ, মুসলিম যুগটাও খারাপ, আর শুধু কি ওদের যুগটা ভালো, অর্থাৎ ব্রিটিশ, উনি নিজে ব্রিটিশ, নিজের দোকানে মিষ্টি কখনো টক হয় সেরকম ব্যাপার হয়ে গিয়েছিল আর কি, কিন্তু ইতিহাস তো সেটা মেনে নেবে না। সুতরাং পরবর্তী ক্ষেত্রে এটা চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে কি আসলো না চেঞ্জ হয়ে আসলো কি আসলো চেঞ্জ হয়ে এইটা এই হিন্দু যুগটা হয়ে গেল কি যুগ, হিন্দু সরি হিন্দুটা হয়ে গেল প্রাচীন, কি হয়ে গেল হিন্দুটা প্রাচীন, হিন্দুটা হয়ে গেল প্রাচীন, মুসলিমটা হয়ে গেল কি, মুসলিমটা হয়ে গেল মধ্য, আর ব্রিটিশ যুগটা হয়ে গেল কি না আধুনিক, আধুনিক। এটাই কিন্তু এখন আমরা পড়ছি, যদিও এই নিয়েও অনেক ডিবেট আছে, অনেক জায়গাতে এ করা আছে যে এই আধুনিক যুগটা কোথা থেকে শুরু করব। অনেকে বলে যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে, আবার অনেকে বলে যে 1757 থেকে। যাই হোক, সেই জায়গাতে আমরা যাচ্ছি না। আবার অনেকে এটা নিয়েও প্রশ্ন তুলেছে যে এই যে ঔরঙ্গজেবের মোগল সম্রাটের মৃত্যুর পর কি এমন হলো যে আধুনিক যুগ শুরু হয়ে গেল। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা ইংরেজরা যে পলিসি প্রথম 100 বছরে প্রায় নিয়েছিল, তারা মোগলদের পলিসিটাকেই টিকিয়ে রেখেছিল ওই 1857 অব্দি, মানে মহাবিদ্রোহ অব্দি। তাহলে অনেকেই আবার সেটাকে এ করছে যে 1857 থেকে, মানে এই যে আধুনিক যুগটা শুরু হবে কোথা থেকে, অনেকে সেটা ঔরঙ্গজেবের মৃত্যুকে বলছে, অনেকে 1757 যে পলাশির যুদ্ধ হয়েছিল সেটাকে বলছে, আবার অনেকে কি বলছে না অনেকে বলছে যে 1857। কেন বলছে না অনেকে বলছেন যে মোগল যুগের প্রায় বেশিরভাগটা জিনিসই টিকে ছিল 1857 অব্দি, তারপরে ইংরেজরা তাদের মতো করে শাসন ব্যবস্থাটা করেছিল, তার আগে কিন্তু তারা নিজস্ব কোনো চেঞ্জ নিয়ে আসেনি। আর আমি আগেই একটা তোমাদের উদাহরণ দিয়ে বুঝেছি, যুগ যখন পাল্টাচ্ছে অর্থাৎ কোনো কিছু একটা চেঞ্জ হচ্ছে। দেখো ওই যে জেমস মিল যে ভাগটা করেছিল হিন্দু যুগ, মধ্যযুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ, এটা কিন্তু অনেকাংশই ঠিক, শুধুমাত্র এখানে একটা ধর্মগত ব্যাপার আসছে এবং পুরোপুরিভাবে হিন্দু যুগ ছিল না, তার জন্য কিন্তু এটা কিন্তু অনেকাংশ ঐতিহাসিক স্বীকার করেনি। তাহলে এটা তো ঠিক যে প্রাচীনকালে হিন্দুরা ছিল, হিন্দু শাসক বেশি ছিল, মধ্যযুগে অবশ্যই মুসলিমদের প্রাধান্য বেশি ছিল। তাহলে দেখো প্রাচীন যুগ থেকে যখন মধ্যযুগে আসে তখন কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, কোথা থেকে না একটা প্রথমে কিন্তু হিন্দু ছিল এখানে প্রাচীন যুগে, মধ্যযুগে যখন আসলো তখন কিন্তু মুসলিম চলে আসলো, অবশ্যই কিন্তু প্রাধান্যের দিক থেকে যে এখানে গুরুত্বপূর্ণ ছিল হিন্দু, এখানে যে রাজা হচ্ছেন তিনি হচ্ছে, যে সুলতান হচ্ছেন তিনি হচ্ছে মুসলিম হচ্ছে। অর্থাৎ আমি পার্থক্যটার কথা বললাম, কিন্তু এখানে এরা বাইরে থেকে আসছে অনেকেই। যাই হোক চেঞ্জ। আবার যখন দেখো আধুনিক যুগ অর্থাৎ কোথায় না ব্রিটিশরা আসছে, মোগল যুগ চেঞ্জ হয় অর্থাৎ মুসলিম শাসন শেষ হয়ে কিন্তু ব্রিটিশরা আসছে, সেই জন্য উনি এটাকে ব্রিটিশ যুগ বলেছিলেন। তাহলে এখানেও একটা চেঞ্জ হচ্ছে, এইটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যুগের যে চেঞ্জটা সেটা কিন্তু এইভাবেই হয়ে থাকে। আর তোমাদের এর সীমাবদ্ধতা ঠিক বলবো না, এর প্রবলেমটা সমস্যাটা কি সেটাও আমি বললাম। এরপরে তোমরা যদি বইটা পড়ো তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। এবার তোমাদের আর একটা রয়েছে, সেটা হচ্ছে ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান। এখন উপাদান কি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে উপাদান কি না হলে তোমরা বুঝতে পারবে না। ধরো তোমরা তোমাদের বাড়িতে তোমরা মাংস করো, মা বাবা বা যেই হোক মাংস রান্না করে, মাংসটা কি এমনি এমনি হয়ে যায়? হয় না। কি কি লাগে? মাংস লাগে, গ্যাস লাগে, আদা লাগে, রসুন লাগে, নানান মশলা লাগে, তারপরে আমরা মাংসটা হয়, এবং মাংসটাকে আবার কাউকে রাঁধতে হয় খুব ভালো করে, তবে টেস্টি হয়। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে উপাদান, মাংস তৈরি করার উপাদান। অর্থাৎ মাংসটা যখন রান্না হয়ে গেল তখন সেটাকে আমরা খেতে পারি। খেতে কি করে পারলাম না উপাদানগুলো এক জায়গায় করে আমি রান্না করলাম। ঠিক ইতিহাসটাও ঠিক এইরকম, ইতিহাসের কিছু উপাদানকে নিয়ে এসে রাঁধুনি অর্থাৎ ঐতিহাসিক সেটা খুব ভালো করে রান্না করে, অর্থাৎ খুব ভালো করে সাজায়। আজকে তোমরা সেটা পড়ছো, কারণ উপাদান মানে বুঝতে পারলে অর্থাৎ ইতিহাসটা কিভাবে তৈরি হবে। এবার দেখো ইতিহাসের ধারণায় কি বলেছিলাম, ইতিহাস অতীতের ঘটনা। সেই অতীতের ঘটনায় আমরা বিশ্বাস করব কেন? কারণ এই উপাদানগুলো আছে, এই সোর্সগুলো আছে, সেই সময় এই উপাদানগুলোর উপর ভিত্তি করেই আমরা ইতিহাস লিখেছিলাম। তো আধুনিক ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান কি কি হতে পারে? যা এটা না বুঝলেও হতো। আধুনিক কালের উপাদান কি কি হতে পারে বলো তো তোমরা দেখি, তোমরা একটু ভাবো যে আধুনিক কালের উপাদান কি হতে পারে। উপাদান মানে বলে দিয়েছি কি না যেই জিনিসগুলো দিয়ে তৈরি হয়, অর্থাৎ
আধুনিক কালে যে ইতিহাসটা তৈরি হয়েছে বা আধুনিক কালের ইতিহাস যেটা তোমরা পড়ছো সেটা ঐতিহাসিকরা কার উপর ভিত্তি করে লিখেছে? কারণ ঐতিহাসিকরাও তো খুব পুরনো না, তারা 1757 পলাশির যুদ্ধ হয়েছিল, সেই সময় কোন ঐতিহাসিক ছিল যিনি এখনো বেঁচে আছেন, এখনো লিখেছেন? ছিল না। তাহলে আমাদের সেই সোর্সগুলো খুঁজতে হয় যে সেই সময় কি হয়েছিল, তাহলে কিন্তু পেয়ে গেলে। অর্থাৎ আমরা যদি আধুনিক কালের উপাদান হিসাবে দেখি, আধুনিক কালের উপাদানে একটা কি থাকে না, একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আত্মজীবনী। আত্মজীবনী কি বললাম? আত্মজীবনী। এটা কি না, এটা কি হয় না, অনেকেই সেই সময় কি করতো না, নিজের সম্বন্ধে অনেক কিছু লিখতো। জওয়াহরলাল নেহরু লিখেছিলেন, অনেকেই লিখেছিলেন। তো তারা কি লিখতো সেই সময়? তাদের সম্বন্ধে, এবং কি লিখতেন? নিজেদের সম্বন্ধে এবং তার সমাজে কি হচ্ছে, ভারতবর্ষের কি হচ্ছে, সেই উপাদানগুলো কিন্তু আমাদের আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায়। তাহলে আত্মজীবনী অর্থাৎ যে নিজের সম্বন্ধে কোনো কিছু লিখে রাখে। ধরো জওয়াহরলাল নেহরু নিজের সম্বন্ধে লিখেছে যে আমাকে গান্ধীজি এই বলেছিল, সেইগুলোই তো আমরা এখন ইতিহাসে পড়ি। উনি ধরুন কোন একটা সম্মেলনে গেছেন, কংগ্রেসের কোনো একটা অধিবেশনে গেছেন, সেখানে সেই ঘটনা ঘটেছে, উনি সেখানে সভাপতিত্ব করেছেন, সেটা তিনি ডায়েরিতে বা তিনি তার আত্মজীবনীতে লিখেছে। তাহলে সেই অধিবেশনে যে তিনি সভাপতিত্ব করেছেন বা তিনি সেখানে ভাষণ দিয়েছেন বা এই ব্যাপারগুলো ঘটেছিল, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি না? ওনার ওই আত্মজীবনী থেকে পাচ্ছি, তাই তো? একদমই তাই। তারপরে কি আসছে না, ফটোগ্রাফ। তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আছে না, ফটোগ্রাফ। বলো ফটোগ্রাফ, তোমরা একটু ভাবো যে ফটোগ্রাফ কি না। ধরো এই অধিবেশন বললাম, এই জন্যই আমি অধিবেশনটা নিয়ে আসলাম। ধরো জওয়াহরলাল নেহরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু একটা জায়গায় গিয়ে অধিবেশন করছেন এবং তাদের একটা ছবি তোলা হয়েছে, সেই ছবিটা রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারি যে এই অধিবেশনে এনারা উপস্থিত ছিলেন? এটা তো সহজেই বোঝা যায়। ধরো খুব বাস্তবের সঙ্গে একবার ভাবতে পারো, ধরো তোমরা কোনো ফিস্টে গেছো, সেখানে কি হচ্ছে, সেখানে যে ছবি তুলেছো সেটা ছোটবেলার ছবি। তোমরা ধরো যখন 4-এ পড়তে, তখন বাবা মায়ের সঙ্গে ফিস্টে গিয়েছিল, প্রথমে একটা যে ছবি তুলেছে, সেখানে তোমাদের বন্ধুরাও ছিল, দু একজন বন্ধুও ছিল, পাশের বাড়ি থেকে গিয়েছিল। তো তোমরা যখন ছবিটা দেখবে তখন তোমাদের কি মনে হয়, আই দেখ এই ছবিতে কিন্তু তুইও ছিলিস, তাহলে আমরা একসঙ্গে গিয়েছিলাম। তাহলে এই যে পুরোনো দিনের ইতিহাসটা জানা যাচ্ছে না, যে কে তোমার সঙ্গে সঙ্গে ছিল, সেটা কিন্তু ওই ছবি থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ ফটোগ্রাফটাও কিন্তু এখানে সেইভাবেই কাজ করে। অর্থাৎ পুরোনো দিনের যে ফটোগ্রাফটা, সঙ্গে কে ছিল, সেখানে কি ঘটেছিল, এইগুলোও কিন্তু জানারও প্রসেস আছে, তোমরা সেটা বুঝবে না। আমি জাস্ট একটা সরল উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর একটা কি আছে না, প্রশাসনিক নথিপত্র। 3 নম্বরে আমরা কি বলতে পারি না, 3 নম্বরে আমরা বলতে পারি কি বলতে পারি, প্রশাসনিক নথিপত্র। প্রশাসনিক, আচ্ছা আমি একটু উপরে লিখছি, নাহলে তোমরা দেখতে পাবে না, এটা মুছে দিলাম। কি বলতে পারি, প্রশাসনিক নথিপত্র। এবার তোমরা ভাবো তো একটু যে প্রশাসনিক নথিপত্র কি কাজে লাগতে পারে, একটু ভাবো। আমি তো তখন লিখে নি, আগে বলো প্রশাসনিক নথিপত্র কি, মনে পড়ছে কারো বা আসছে মাথায় কিছু? আমার হাতের লেখা একটু খারাপ, তাই আমি অনেকবার ধরে বলছি, তোমরা একটু বুঝে না, তোমাদের বইতেও আছে। প্রশাসনিক নথিপত্র মানে কি, ধরো তোমরা স্কুলে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে কি হয়, তোমাদের কিন্তু একটা রেকর্ড থাকে, তোমরা কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠছো, তোমাদের একটা সার্টিফিকেট জমা নেয়, অর্থাৎ বার্থ সার্টিফিকেট জমা নেয়, সেটা রেকর্ড হিসাবে থাকে যে তোমাদের তার ভিত্তিতে তোমাদের হচ্ছে বয়সটা ঠিক হয় যখন তোমরা স্কুল থেকে বেরো। অর্থাৎ মাধ্যমিকের বয়সটাও কিন্তু বার্থ সার্টিফিকেট থেকে, অর্থাৎ তোমরা স্কুলে ভর্তি গেলে তোমাদের যে ডকুমেন্টসগুলো জমা দেওয়া হচ্ছে, সেই ডকুমেন্টসগুলো স্কুল গুছিয়ে রেখে দিচ্ছে তাদের রেকর্ড হিসাবে। কেন রাখছে না, ভবিষ্যতে কাজে লাগার জন্য। সেক্ষেত্রেও প্রশাসনিক নথিপত্র হচ্ছে, ওইটা কিন্তু একটা প্রশাসনিক নথিপত্র, হয়তো প্রশাসনিক নথিপত্র হলো না, কিন্তু নথিপত্র হলো। তাহলে প্রশাসনিক নথিপত্র কি, ধরো আমরা কি জানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে আসছিল। তো ভারতে বাণিজ্য করতে তারা এসে প্রথমে কার অনুমতি নেবে না, সেই সময় যিনি শাসন করতেন, কে শাসন করতেন না, মুঘল সম্রাট। তাহলে তিনি মুঘল সম্রাটের যে অনুমতি নিয়েছেন, তার জন্য তাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন কোনো একটা নথি দিতে হয়েছে। এই যেসব জিনিসগুলো, এই নথিগুলো একটা জায়গায় জমা থাকে, সেইগুলোকে বলা হচ্ছে প্রশাসনিক নথিপত্র। এইখান থেকে আমরা ইতিহাস জানতে পারি। যেমন ধরো পলাশির যুদ্ধ কবে হয়েছিল, কোথায় হয়েছিল, বা এই যেসব বাণিজ্যিক সংক্রান্ত যেসব দলিল, সেইগুলো থেকে কিন্তু আমরা কিন্তু আধুনিক কালের ইতিহাসটা খুব ভালো করে কিন্তু জানতে পারি।
ঠিক আছে? তাহলে প্রশাসনিক নথিপত্র কিন্তু আধুনিক কালের ইতিহাস জানার পক্ষে একটা খুব ভালো উপাদান। তাহলে উপাদানগুলো কিভাবে ইতিহাসে ইউজ হয় সেটা বললাম, কি কি উপাদান তোমাদের মোটামুটি ইম্পর্টেন্স সেটা বললাম। সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে শর্ট কোশ্চেন সেইভাবে তো নেই এই চ্যাপ্টারটার, তো তোমরা এইগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। চলো আমরা পরের দিন সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করবো।